প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আজ আমি ফৌজিয়া মমতাজ ব্যবস্থাপনা প্রভাষক ব্যবস্থাপনার মূল বিষয় নিয়ে এসেছি এবং ব্যবস্থাপনার মূল বিষয়ে আজকে সংগঠনের একটা উপ-অধ্যায় অর্থাৎ ব্যবস্থাপনা পরিসর নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা সংগঠন কি, সংগঠন কাঠামোর প্রকারভেদ, কমিটি, বিভাগীকরণ সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে। আজকে আমাদের পাঠদানের বিষয় থাকবে সংগঠন কাঠামোর ব্যবস্থাপনা পরিসর। তো আজকে পাঠদানে যা যা থাকছে তা হলো ব্যবস্থাপনা পরিসর, ব্যবস্থাপনা স্তর, ক্ষুদ্র ব্যবস্থাপনা পরিসর, বৃহৎ তত্ত্বাবধান পরিসরের অসুবিধা, কাম্য তত্ত্বাবধান পরিসর, এর বিবেচ্য বিষয়সমূহ, একজন নির্বাহীর কার্যভার লাঘবের উপায়সমূহ এবং গ্রেকিউনিয়াসের তত্ত্বটি। আচ্ছা, এখন ব্যবস্থাপনা পরিসর বলতে আমরা কী বুঝি? ব্যবস্থাপনা পরিসর বলতে সাধারণত একজন ব্যবস্থাপক বা নির্বাহী কর্তৃক তদারক ও নিয়ন্ত্রণকৃত অধস্তন কর্মীদের সংখ্যাকে বোঝায়। অর্থাৎ একজন নির্বাহী তার অধীনস্থ কতজন কর্মচারীকে দক্ষতার সাথে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করতে পারে তার পরিমাপকে আমরা ব্যবস্থাপনা পরিসর বলতে পারি। আর ব্যবস্থাপনা স্তর হলো যে ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান স্তর সংগঠন কাঠামোর উপর হতে নিচ পর্যন্ত যতগুলো স্তর বা পর্যায়ে ঊর্ধ্বতন নির্বাহী কর্তৃক অধস্তনদের সরাসরি তত্ত্বাবধান করে তার সংখ্যাকে বোঝায়। সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান পরিসর ব্যবস্থাপনা সম্পাদন স্তর পরস্পর সংযুক্ত বিষয় হলো এদের উভয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ব্যবস্থাপনা তত্ত্বাবধান পরিসর ছোট হলে তত্ত্বাবধান স্তরটা বেশি হবে, সেক্ষেত্রে নির্বাহী সংখ্যাও বৃদ্ধি পেয়ে থাকে। পক্ষান্তরে ব্যবস্থাপনা তত্ত্বাবধান স্তর পরিসর যদি বড় হয় তত্ত্বাবধান স্তর তখন ছোট হয়ে যাবে, তো নির্বাহী সংখ্যাও কমে যাবে। তোমরা চিত্রটি খেয়াল করো, এখানে তত্ত্বাবধান স্তর ছোট এবং তত্ত্বাবধান স্তর বড় দুই আকারে দেখা হয়েছে। অর্থাৎ একটাতে ব্যবস্থাপনা পরিসর বড় আর একটাতে ব্যবস্থাপনা পরিসর ছোট, সেই হিসেবে দেখা হয়েছে। তাই ব্যবস্থাপনা পরিসর যদি বড় হয় তাহলে তত্ত্বাবধান স্তরটা ছোট হয়ে থাকে। প্রধান নির্বাহী, তারপরে দুজন নির্বাহী কর্ম থাকে, ওদের আসলে দুজন 12জন কর্মী থাকে। তার মানে আমার ব্যবস্থাপনা পরিসরটা বড় হচ্ছে কিন্তু তত্ত্বাবধান স্তরটা ছোট হয়ে যাচ্ছে। এবং নির্বাহীদেরকে অনেক দক্ষতা অর্জন করতে হবে এই 12জন কর্মীকে একসাথে পরিচালনা করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পক্ষান্তরে তত্ত্বাবধান স্তর যদি বড় হয় তাহলে ব্যবস্থাপনা পরিসরটা ছোট হয়ে থাকে। দেখো কীভাবে বলছি, যেহেতু তত্ত্বাবধান স্তর বড় সেক্ষেত্রে ব্যবস্থাপনা পরিসরটা ছোট। তার মানে একজন নির্বাহীর আন্ডারে সহকারী নির্বাহী থাকবে 3জন, সহকারী নির্বাহীর এবং 4জন করে কর্মী থাকবে। তার মানে ব্যবস্থাপনা পরিসরটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু তত্ত্বাবধান স্তরটা বড় হয়ে যাচ্ছে। ব্যবস্থাপনা পরিসর যদি ছোট হয়ে থাকে তাহলে সেটা পরিচালনা করাটা বা অনেক দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হয়। এখন দেখো, ক্ষুদ্র ব্যবস্থাপনা পরিসর বলতে আমরা কী বুঝি? ছোট বা ক্ষুদ্র ব্যবস্থাপনা পরিসর বলতে একজন নির্বাহী বা ব্যবস্থাপকের সরাসরি তত্ত্বাবধানে অধস্তন কর্মীর সংখ্যা কম রাখাকে বোঝায়। এইরূপ ব্যবস্থাপনা পরিসরে বেশি সংখ্যক কর্মী নিবিড় তত্ত্বাবধানের জন্য শারীরিকভাবে প্রতিষ্ঠানে নির্বাহী সংখ্যা বৃদ্ধি পায়। তোমরা একটা চিত্রটি খেয়াল করো, সেটা খেয়াল করলে বোঝা যাবে। ফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা স্তরও বেড়ে যায়। এখানে দেখো, ক্ষুদ্র ব্যবস্থাপনা পরিসর দেখেই ব্যবস্থাপনা স্তরটা বেড়ে যাচ্ছে। ছোট বা ক্ষুদ্র ব্যবস্থাপনা পরিসরকে সম্পর্কে R.M. হডগেটস বলেন, একটি ছোট নিয়ন্ত্রণ পরিসর হলো তত্ত্বাবধান এমন পরিসর যেখানে 2 বা 3জন কর্মী সরাসরি তার ঊর্ধ্বতনের কাছে রিপোর্ট করে। সুতরাং রেখাচিত্রের সাহায্যে ছোট বা ক্ষুদ্র পরিসর দেখানো হলো যা একটি উচ্চাকৃতির সংগঠন কাঠামোর রূপ নিয়েছে বা সংগঠন স্তরের রূপ নিয়েছে। তার মানে হলো ক্ষুদ্র ব্যবস্থাপনা পরিসর বলতেই আমরা বৃহৎ ব্যবস্থাপনা স্তর বুঝে থাকি। এখন এই বৃহৎ তত্ত্বাবধান পরিসর বলতে কী বুঝি? বৃহৎ তত্ত্বাবধান পরিসর বলতে একজন নির্বাহী ব্যবস্থাপকের সরাসরি তত্ত্বাবধানে অধস্তন কর্মীর সংখ্যা বেশি রাখাকে বোঝায়। তো যেহেতু একজন নির্বাহীর অধীনস্থ অনেক বেশি কর্মী থাকে, সেহেতু বৃহৎ তত্ত্বাবধান পরিসরের ক্ষেত্রে অনেক সমস্যাও দেখা যায়। তা হলো অকার্যকর তত্ত্বাবধান। তত্ত্বাবধান পরিসর অতি প্রশস্ত বা বৃহৎ হলে নির্বাহীর পক্ষে প্রত্যেক অধস্তন কর্মীর কাজ প্রত্যক্ষ নিবিড়ভাবে তদারক করা সম্ভব হয় না। এতে কর্মীদের কাজের ফাঁকি দেওয়া কিংবা কাজের শৈথিল্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়, যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে ব্যাঘাত সৃষ্টি করে। তারপর দেখো, নিয়ন্ত্রণের সমস্যা হয়। তত্ত্বাবধান পরিসর বড় হলে তত্ত্বাবধান স্তর হ্রাস পায় এবং
পর্যায়ের কর্মীদের সংখ্যা বৃদ্ধি পায়। তত্ত্বাবধানস্থ হ্রাসের সাথে সাথে নির্বাহী সংখ্যাও কমে যাওয়ার কারণে অধিক সংখ্যক কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং তত্ত্বাবধানস্থ নিয়ন্ত্রণ সীমার বাইরে চলে যায়। কর্মক্ষমতা সামর্থ্যের সীমাবদ্ধতা। প্রত্যেক মানুষেরই কর্মক্ষমতা ও শক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। ব্যক্তিক সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠান তত্ত্বাবধান পরিসর যদি বড় করা হয়, সেক্ষেত্রে নির্বাহীর পক্ষে তার সামর্থ্যের বাইরে অধস্তনদের কাজ তত্ত্বাবধান করা সম্ভব হয় না। সুযোগ্য সমস্যার সৃষ্টি হয়। বড় ধরনের বা অতি প্রশস্ত ব্যবস্থাপনা পরিসরের একজন নির্বাহীর অধীনে অধিক সংখ্যক কর্মী নিয়োজিত থাকে। এতে নির্বাহীর পক্ষে সংশ্লিষ্ট সকল অধস্তনদের সাথে সুষ্ঠু কার্যকর যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়ে পড়ে না। সমন্বয় সাধনের সমস্যা দেখা দিতে পারে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধান পরিসর বড় হলে নির্বাহীর পক্ষে অধিক সংখ্যক অধস্তন কর্মীদের কাজের সমন্বয় সাধনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। ফলে কার্যাদি যথাসময়ে যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হয় না এবং সর্বশেষে বিশৃঙ্খল কার্যপরিবেশ সৃষ্টি হতে পারে। তত্ত্বাবধানের পরিসর বড় হলে নির্বাহীর কার্য বৃদ্ধি পায়, তার পক্ষে তখন অধস্তন কার্যগুলি সুষ্ঠুভাবে তদারক ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। কার্যকর তত্ত্বাবধানের অভাবে প্রতিষ্ঠানের কাজে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় এবং এতে কাজের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটে। আচ্ছা, এখন দেখি আমরা কাম্য তত্ত্বাবধান পরিসর বলতে কী বুঝি। কাম্য তত্ত্বাবধান বা তদারকি পরিসর বলতে বোঝায় এমন একটি পরিসর যাতে একজন নির্বাহী দক্ষতা ও সার্থকতার সাথে তার অধস্তনদের কাজ তদারক ও নিয়ন্ত্রণ করতে পারেন। কাম্য তত্ত্বাবধান পরিসর নির্বাহী ও সংগঠনভেদে ভিন্নতর হতে পারে। সংগঠন কাঠামোর স্তরভেদে এই কাম্য পরিসরের তারতম্য হয়ে থাকে। সুতরাং তত্ত্বাবধান পরিসর সংগঠনের উচ্চস্তরে 4 জন এবং নিম্নস্তরে 8 থেকে 12 জন হওয়া উচিত। এটি হলো এলআরউইকের পর্যালোচনায়। বিভিন্ন গবেষণা দেখা গেছে যে একজন নির্বাহীর জন্য যা কার্যকরী পরিসর বলে মনে হচ্ছে, অন্য সময় তা অন্য নির্বাহীর জন্য বৃহৎ বা ক্ষুদ্র হতে পারে। সুতরাং সংগঠন কাঠামোর স্তরভেদে এই পরিসরের তারতম্য ভিন্ন ভিন্ন হতে পারে। এখন দেখি কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের বিউটি বিশেষসমূহ বা উপাদানগুলো সাধারণত কী কী। কাজের প্রকৃতি ও গুরুত্ব। একজন নির্বাহী কতজন লোককে তদারক করবে তা তাদের কাজের প্রকৃতির উপর নির্ভর করবে। কাজের প্রকৃতি যদি সহজ সরল ও গঠনভিত্তিক হয়, তাহলে নির্বাহীর পক্ষে অনেক লোকের কাজ নিয়ন্ত্রণ করা বা সমন্বয় করা সম্ভব হয়ে পড়ে। কি পক্ষান্তরে যদি কাজটি জটিল ও গুরুত্বপূর্ণ হয়, তবে নির্বাহীর পক্ষে বেশি লোকের কাজের তত্ত্বাবধান করা অসুবিধাজনক হয়ে পড়ে। ফলে তত্ত্বাবধান বা তদারকি পরিসর ছোট হবে। নির্বাহীর তত্ত্বাবধানের প্রাপ্ত সময়। অধস্তনদেরকে তত্ত্বাবধান করা ছাড়াও নির্বাহীকে আরও অনেক কাজ সম্পাদন করতে হয় এবং এই সকল কাজে তাকে প্রচুর সময় ব্যয় করতে হয়। একজন নির্বাহী যত বেশি সময় এই সকল কাজের পেছনে ব্যয় করবেন, তদারকি পরিসর ততই ছোট হয়ে থাকে। এই কারণে সংগঠন কাঠামোর উপরের স্তরে তদারকি পরিসর ছোট হয়ে থাকে। তারপর দেখো কাজের স্থায়িত্ব। যদি কাজের প্রকৃতি জটিল হয়, ঘন ঘন কাজের পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন হয়, তার নির্বাহীর পক্ষে একত্রে অধিক সংখ্যক অধস্তনদের কাজ তদারক করা সম্ভব হয় না, কারণ তাকে নতুন সিদ্ধান্তের কার্যপদ্ধতি সম্পর্কে অধস্তনদেরকে অবহিত করানোর জন্য প্রচুর সময় ও শক্তি ব্যয় করতে হয়। ফলে তদারকি পরিসর বাড়ানো সম্ভব হয় না। তারপর আসতেছে অধস্তনদের যোগ্যতা। দক্ষ অভিজ্ঞ অধস্তনদের কার্যাবলী তদারক করা অপেক্ষাকৃত সহজ, কারণ তারা সহজেই নির্দেশনা বুঝতে পারে, কম ভুলভ্রান্তি করে, ভালো কাজের জন্য সহজে অনুপ্রাণিত হয়। ফলে নির্বাহীর পক্ষে অধিক সংখ্যক অধস্তন তদারক করা সম্ভব হয়। অন্যদিকে যদি অদক্ষ ও অযোগ্য অধস্তনদের তদারকি পরিসর হয় বা অন্যদিকে অদক্ষ অযোগ্য অধস্তনদের ক্ষেত্রে তদারকি পরিসর কম হওয়া উচিত, কারণ এরূপ ক্ষেত্রে অধস্তনদের পরিচালনার জন্য নির্বাহী যথেষ্ট সময় ও শক্তি ব্যয় করতে হয়। বিকেন্দ্রীকরণের মাত্রা খেয়াল করো। যদি অধস্তন দক্ষ যোগ্য হয়, তাহলে নির্বাহী কর্তৃত্ব তাদের উপর অর্পণ করতে পারেন, তাহলে তিনি অধিক সংখ্যক অধস্তন তদারক করতে পারেন। সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণের সুবিধার উপরও তদারকি পরিসর নির্ভর করে। স্থায়ী পরিকল্পনার প্রয়োগে খেয়াল করো। প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হলে কর্মীগণ নিজ নিজ দায়িত্বে সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। এরূপ ক্ষেত্রে কর্মীদের কার্য তেমন তদারকির প্রয়োজন পড়ে না। নির্বাহী দক্ষতার উপরও কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণ হয়। নির্বাহীর দক্ষতার নেতৃত্বায়ন ও নিয়ন্ত্রণ ক্ষমতার উপর তদারকি পরিসরের ব্যাপকতা নির্ভর করে। দক্ষতার ভিন্নতার কারণে সকল নির্বাহীর জন্য কাম্য তদারকি পরিসর এক হতে পারে না। এবং সর্বশেষ দেখো সাংগঠনিক কাঠামো। যদি সরলরেখা উপদেশ সংগঠন কাঠামো প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়,
তাহলে রৈখিক নির্বাহী বিভিন্ন ব্যাপারে উপদেশের সাহায্য সহযোগিতা লাভ করতে পারেন। ফলে অধস্তনদের তদারকির জন্য প্রচুর সময় ও শক্তি ব্যয় করা সম্ভব হয়। তাই এই ধরনের কাঠামো নির্বাহী তদারকি পরিসর বড় হয়ে থাকে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, অধস্তনদের মনোভাব, তত্ত্বাবধায়কদের পারিশ্রমিকের আপেক্ষিক গুরুত্ব, আধুনিক নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ ইত্যাদির উপরও তত্ত্বাবধান পরিসর ছোট বা বড় নির্ধারণ হতে পারে। তাহলে নির্বাহী কার্যভার লাঘবের উপায় বা একজন নির্বাহীর কার্যভার কীভাবে লাঘব করা যাবে। নির্বাহী বিভিন্ন কারণে কর্মভারগ্রস্ত হয়ে উঠতে পারেন। এখানে নির্বাহী কার্যভার লাঘব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন সহকারী নিয়োগ। নির্বাহীর কার্যভার লাঘবের জন্য তাকে একজন সহকারী দান করা, যিনি নির্বাহীর কাজে কিছু অংশ সম্পাদন করতে পারবে। উদাহরণস্বরূপ একজন সভাপতির সাথে কয়েকজন সহসভাপতি নিয়োগ করা যেতে পারে। তারপর দেখো উপদেষ্টা নির্বাহী নিয়োগ করেও কার্যভার লাভ করা যেতে পারে। সরকারি উপদেষ্টা নিয়োগের মাধ্যমেও নির্বাহী কার্যভার লাভ করা যেতে পারে। এই সকল উপদেষ্টা নির্বাহীকে উপদেশ ও পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। যে সকল ক্ষেত্রে একজন রৈখিক নির্বাহীর বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একজন কর্মভারাক্রান্ত নির্বাহীর উপদেষ্টা বা বিশেষজ্ঞ নিয়োগ করে সহায়তা করতে পারেন। মাধ্যমিক নির্বাহী নিয়োগ করেও নির্বাহীর কার্যভার লাঘব করা যাবে। মাধ্যমিক নির্বাহী নিয়োগ করে গুরুভারগ্রস্ত নির্বাহীর কার্যভার লাভ করা যেতে পারে। এই মাধ্যমিক নির্বাহী গুরুভারগ্রস্ত নির্বাহীর কিছু সংখ্যক পদস্থদের কার্য তদারক করবেন। তারপর দেখো কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ। কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ দ্বারাও কার্যভারগ্রস্ত নির্বাহীর ক্ষমতা অনেকাংশে লাভ করা যায়। নির্বাহী তার কর্তৃত্বের কিছু অংশ অধীনস্থ কর্মীদের মধ্যে ভাগ করে দিয়ে তার কার্যভার লাভ করতে পারেন। সুতরাং যে কোনো উপায়ে একজন কর্মভারগ্রস্ত নির্বাহীর কর্মভার লাভ করা যেতে পারে। তবে কোন উপায় গৃহীত হবে তা পরিবেশ পরিস্থিতি, সংগঠন কাঠামো কোন ধরনের তার উপর ভিত্তি করে করা হয়। আচ্ছা, এখন আমরা গ্রেকুনিয়াস তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তার আগে তত্ত্বাবধান পরিসর কী উচিত এ নিয়ে মতবিরোধ আছে। এই পরিধি নির্ধারণের দুটি পরিস্থিতি সৃষ্টি হয়। প্রধানত এই পরিধি ছোটো হলে নির্বাহীর সংখ্যা বেড়ে যায় এবং তত্ত্বাবধানের স্তরও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। অন্যদিকে তদারকি পরিসর বড় হলে নির্বাহীর অধীনে কর্মী সংখ্যা বেড়ে যায়, তদারক নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। এই পরিধি নির্মাণে কোনো সর্বজনস্বীকৃত সূত্র নেই। কিন্তু গ্রেকুনিয়াস নামে একজন ফরাসি ব্যবস্থাপনাবিদ 1933 সালে তত্ত্বাবধায়ক ও অধস্তন সমন্বয়ের একটি সূত্র প্রদান করেন। তার মধ্যে একটি সংগঠন কাঠামোতে নির্বাহী ও অধস্তনদের 3 প্রকারের সম্পর্ক আছে: প্রত্যক্ষ একক সম্পর্ক, প্রত্যক্ষ দলগত সম্পর্ক এবং অধস্তনদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক। প্রত্যক্ষ একক সম্পর্ক হলো নির্বাহী বা ঊর্ধ্বতন কর্মকর্তা প্রত্যেক অধস্তনদের সাথে সম্পর্ক। আর গোষ্ঠীগত বা দলগত সম্পর্ক বলতে নির্বাহীর সাথে তার অধস্তনদের মধ্যকার সম্পর্ক। আর অধস্তনদের নিজেদের মধ্যকার যে পারস্পরিক সম্পর্কগুলো তা হলো এই সম্পর্ক বা অধস্তনদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক। এই পারস্পরিক সম্পর্ক শুধু অধস্তনদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো গ্রেকুনিয়াসের সূত্র অনুযায়ী অধস্তনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পর্ক সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। গ্রেকুনিয়াস সূত্রটি আমরা খেয়াল করি, ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n ইন্টু 2 to the power n ডিভাইড বাই 2 প্লাস n মাইনাস 1 ব্রেকেট শেষ। এখানে n বলতে মোট সম্পর্কের সংখ্যা বোঝাচ্ছে, আর স্মল n বলতে অধস্তনদের সংখ্যা বোঝাচ্ছে। কোনো কোম্পানিতে যদি 3 জন অধস্তন থাকে তাহলে আমি যে সূত্রটা পাবো 3 × 2^3/2 প্লাস 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। গ্রেকুনিয়াস সূত্র মতে আমরা জানতে পারি একজন নির্বাহীর অধীনে ইচ্ছে মতো যে কোনো সংখ্যক অধস্তন নিযুক্ত করলে তার জটিলতা ও ভয়াবহতার কীরূপ হবে। এই সূত্র অনুমোদিত ধারণা হলো নির্বাহী একই সময় ত্রিবিধ সম্পর্ক বজায় রাখে, কিন্তু বাস্তবে নির্বাহীকে একই সময় ত্রিবিধ সম্পর্ক বজায় রাখা দরকার হয় না বা সম্ভব করতে হয় না। এটা কেবল সম্পর্কের সর্বোচ্চ সংখ্যা সম্পর্কেই ধারণা প্রদান করে। অ্যাকচুয়ালি নির্বাহী অধস্তন সংখ্যা সহজে বের করার জন্যই গ্রেকুনিয়াস তত্ত্বটি প্রকাশ পায় বা গ্রেকুনিয়াস তত্ত্ব দিয়ে আমরা নির্বাহী অধস্তনদের সংখ্যা কী হারে বাড়ছে সেটা দেখতে পাই। সুতরাং তোমরা বাসায় একবার দেখবা, বই খুলেই গ্রেকুনিয়াস তত্ত্ব পাবা এবং অধস্তন সংখ্যা একটা নির্ধারিত অধস্তনের সংখ্যা ধরে তোমরা গ্রেকুনিয়াসের সাথে অধস্তন এবং নির্বাহীর সংখ্যা কীরূপে বৃদ্ধি পাচ্ছে সেটা পেয়ে যাবে।
সুতরাং আজকে এই পর্যন্তই। ভালো থেকো। তোমাদেরকে বলেছি যথাসময় সকল ক্লাসেই মনোযোগী হয়ে ক্লাস করবে। অবশ্যই অনলাইন ক্লাস এখন, এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিনই কমপ্লিট করার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে পড়াশোনা করবে। অন্যকে পড়ালেখা করতে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।